বাচ্চাটা তো কাঁদছে, তুমি তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসো না, না হলে যে বাচ্চাটা মরে যাবে। আর কাঁদিস না মা, আর কাঁদিস না। তোর বাবাকে যে পাঠালাম তোর জন্য খাবার আনতে, না জানি তোর বাবা কোথায় গিয়েছে। এই ঝড় বৃষ্টির মধ্যে কি করছে, আমার যে ভীষণ চিন্তা হচ্ছে রে মা তোর বাবার জন্য। আয় মা, আমার কোলে আয়। এখন আমি তোকে নিয়ে যে কোথায় যাব, বাইরে যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। আল্লাহ, কেন তুমি আমাদেরকে এত গরিব বানিয়েছো? আয় মা, বাইরে গিয়ে দেখি তোর বাবা আসছে কি না। এই তো মা, তোর বাবা মনে হয় আসছে, হাতে তো দেখছি কিছুই নেই। তাহলে কি তোর বাবা খাবার জোগাড় করতে পারেনি? ওগো, তুমি এত দেরি করলে কেন? এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় ছিলে তুমি? আজও কি মেয়েটার জন্য সামান্য দুধ জোগাড় করতে পারোনি? এইটুকু বাচ্চা খিদের জ্বালা কি সহ্য করতে পারে বলো তো? আর কত কষ্ট করব বলো না। শেফালি, আমি কি ইচ্ছে করে খালি হাতে এসেছি নাকি? আমিও তো ওর বাবা, আমারও তো ওর জন্য অনেক কষ্ট হয়। অনেকের কাছেই তো গেলাম কাজের জন্য, কেউ আমাকে একটা কাজ দিল না। আর এখন তো বর্ষার সময়, সামনে নাকি বন্যা হবে, তাই ফসলি জমিতে পানি জমে গেছে। এই জন্যই কোনো কাজ পাইনি শেফালি। আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দিবে। এটা তুমি কি বলছো? এই বৃষ্টির জন্য কত কষ্ট করতে হচ্ছে, তার উপর যদি বন্যা হয় তাহলে আমরা কোথায় যাব গো? আমাদের এই নিচু বাড়ি তো পানিতে তলিয়ে যাবে। আমরা কোথায় যাব গো এই ছোট মেয়েটাকে নিয়ে? তাহলে কি আমরা সবাই পানিতে ডুবিয়ে মরে যাব নাকি? অন্যদিকে শেফালি তার স্বামী আর একমাত্র মেয়েকে নিয়ে পাশের গ্রামে বাস করত। হ্যাঁ গো, কয়দিন ধরে কত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এই বৃষ্টি আর থামবেই না। তুমি বাহিরে গিয়ে দেখো তো আমাদের কলা বাগানের কী অবস্থা। কলা গাছের নিচে পানি জমলে যে কলা গাছগুলো মরে যাবে, তখন আর কিছুই করা যাবে না, আমাদের জমির ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ গো গিন্নি, আমিও তো সেটাই ভাবছি। পাশের গ্রামে যে বন্যা হয়েছে, তাই আমি জমির ফসলগুলো তুলে পাশের গ্রামের মানুষকে সাহায্য করব। আর যে কলা গাছগুলো আছে না, তা দিয়ে আমি একটা ভাসমান কলা গাছের বাড়ি বানাবো। তাতে করে বন্যা হলে আমরাও থাকতে পারবো আর অন্যদেরকেও সাহায্য করতে পারবো। তবে আমাদের গ্রামটা আশেপাশের গ্রাম থেকে একটু উঁচু, তাই পানি আসতে একটু সময়ও লাগতে পারে। হ্যাঁ গো, কথাটা তো তুমি মন্দ বলনি। আমিও শুনেছি পাশের গ্রামে নাকি পানির কারণে অনেকেই মারা গেছে, অনেক ঘরবাড়ি নাকি ডুবেও গেছে। তুমি যা করার তাড়াতাড়ি করো তো, তাদেরকে গিয়ে তো সাহায্য করতে হবে নাকি। আর কলা গাছগুলো কেটে বড় দেখে একটা বসমান বাড়ি বানাও, যা বন্যার পানিতে ডুববে না। তাতে করে আমরা ওদেরকে একটু সাহায্যও করতে পারবো। এরপর মিসকে শিয়াল তার বাগান থেকে কলা গাছগুলো কেটে এনে একটি কলা গাছের বাড়ি বানাতে থাকে। এমন সময় তাদের প্রতিবেশী চলে আসে। কি রে শেফালি, কি করছিস তোরা? তোদের বাড়িতে এলাম একটু জিনিস নেওয়ার জন্য। আমাকে একটু লবণ দে তো, আমার ঘরে যে লবণটা ফুরিয়ে গেছে। আর তোরা এটা কি বানাচ্ছিস? তোরা দেখছি কলা গাছ দিয়ে ঘর বানাচ্ছিস। কি শুরু করেছিস বল তো? নিশ্চয়ই তোদের মাথাটা খারাপ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে তোরা পাগলই হয়ে গেছিস। ভাবি, পাশের গ্রামে যে বন্যা হয়েছে সেটা কি আপনি জানেন না? পানি যেইভাবে বাড়ছে আমাদের গ্রামেও বন্যা হতে পারে। সেই জন্যই তো কলা গাছের বাড়িটা বানাচ্ছি, যাতে করে আমাদের গ্রামে যদি বন্যা হয় তাহলে নিজেরাও নিরাপদে থাকতে পারবো, আর সাথে সাথে অন্যদেরকেও সাহায্য করতে পারবো। আরে আরে, সত্যি সত্যি দেখছি মাথাটা খারাপ হয়ে গেছে। কলা গাছ দিয়ে কি কখনো বাড়ি হয় নাকি? তোরা আবার সেই কলা গাছের বাড়ি বানিয়ে সেটা দিয়ে আবার অন্যদেরকে সাহায্য করবি? তোদের এখানে থাকলে তোদের সাথে সাথে আমার মাথাটাও খারাপ হয়ে যাবে। যাই বাবা, আমার লবণ লাগবে না, আমি দোকান থেকেই না হয় লবণটা কিনে নিব। সেই দিন থেকেই অজরে বৃষ্টি পড়তে থাকে, আর এই বৃষ্টিতে পুরো গ্রামটাই তলিয়ে যায়। ওগো, সত্যি তো দেখি বন্যা হয়ে গেল।
আমাদের ঘরের মধ্যেও তো দেখছি পানি ঢুকে গেছে। মেয়েটার কান্না যে আর সইতে পারছি না। ভেবেছিলাম না খেয়ে মরতে হবে, এখন তো দেখছি পানিতে ডুবেই মরে যাব। কী করবো গো বলো না, আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব? বউ, তুমি একদম চিন্তা করো না। তুমি মেয়েটাকে নিয়ে বাইরে চলো তো, দেখি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। ওগো, চারদিকে তো শুধু পানি আর পানি। এই পানি তো আমার মেয়েটাকে ভাসিয়ে নিয়ে যাবে। মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কী করব? 3 দিন হয়ে গেল আমরা সবাই না খেয়ে আছি। হে সৃষ্টিকর্তা, আমাদেরকে সাহায্য করো। আমার মেয়েটাকে যে আমি হারাতে চাই না। আমি কী করব? আমাদেরকে একটা পথ দেখাও। হ্যাঁ গো, তুমি কান্নাকাটি করে একদম ভেঙে পড়ো না তো। বাঁচানোর মালিক তো আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করবে। আমরা মরে গেলেও আমাদের সন্তানকে মরতে দিব না। এই নাও বউ, এই হাঁড়িটা আমি ঘর থেকে এনেছি। এই হাঁড়ির মধ্যে আমার মেয়েটাকে বসিয়ে ভাসিয়ে দাও। এই হাঁড়িটা তো আর ডুববে না, তাই হাঁড়ির মধ্যে ভাসিয়ে দিলে যদি কেউ আমাদের মেয়েটাকে পেয়ে যায়, তাহলে আমাদের মেয়েটা তো প্রাণে বেঁচে যাবে। আমাদের সাথে থাকলে যে আমরা ওকে বাঁচাতে পারবো না। ওগো, আমাদের কলেজার টুকরে মেয়েটা যে চলে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, আমাদের মেয়েটাকে তুমি রক্ষা করো। ওকে তুমি প্রাণে বাঁচিয়ে দিও। যা মা, যা। তোকে যে আমি আমার কাছে আর রাখতে পারলাম না। হ্যাঁ গো, আমাদের কলা গাছের বাড়িটা তো তৈরি হয়ে গেছে। শুনেছি পাশের গ্রামে নাকি বন্যা হয়েছে, অনেক ঘরবাড়িও তলে গেছে। চলো না, আমরা আমাদের কলা গাছের বাড়িটা নিয়ে সবাইকে সাহায্য করি, যাতে করে সবার প্রাণ বেঁচে যায়। হ্যাঁ গো গিন্নি, তুমি কথাটা একদম ঠিক বলেছ। আমাদের নদীটা যে পানিতে ভরে গেছে, হয়তোবা আজকের মধ্যে আমাদের গ্রামেও বন্যা হয়ে যাবে। চলো সবাইকে আগে সতর্ক করি। আমরা আপনাদের সবাইকে সতর্ক করতে এসেছি, আর আপনাদেরকে সাহায্যও করতে চাই। আমরা আমাদের কলা গাছ দিয়ে একটা ভাসমান বাড়ি বানিয়েছি। আপনারা আমাদের সাথে আমাদের কলা গাছের বাড়িতে চলুন, না হলে যে সবাইকে বন্যার পানিতে ডুবে মরতে হবে। আরে আরে শেফালি ভাবি, কলা গাছ দিয়ে কি কখনো বাড়ি হয় নাকি? তোমরা তো পাগল হয়েছ, তাই বলে কি আমরাও পাগল হয়ে যাব নাকি? কে বলেছে তোমাদেরকে বন্যা হবে? বন্যা হলে আমরা ডুবে মরব। তবুও তোমাদের সেই কলা গাছের বাড়িতে গিয়ে মরতে চাই না। এই কথা বলে গ্রামের সবাই সেখান থেকে চলে যায়। এরপর থেকেই অজরে বৃষ্টি হতে থাকে, আর বৃষ্টি হওয়াতে গ্রামের মধ্যে বন্যা হয়ে যায়। গ্রামের কেউ আমাদের কোনো কথায় বিশ্বাস করলো না। ঠিকই তো গ্রামের মধ্যে বন্যা হয়ে গেল। চলো না, আমরা গ্রামের অন্যদেরকে সাহায্য করি। ওগো, দেখো দেখো, দূরে দেখা যাচ্ছে একটা হাঁড়ি, আর হাঁড়ির মধ্যে দেখছি একটা বাচ্চা ভেসে আসছে। বাচ্চাটা তো কাঁদছে। তুমি তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসো না, না হলে যে বাচ্চাটা মরে যাবে। তাড়াতাড়ি যাও গো তুমি, এনে আমার কাছে দাও। না জানি কোন বাবা মায়ের আদরের সন্তান। এরপর তারা বাচ্চাটাকে নিয়ে তাদের কলা গাছের বাড়িতে যায়, আর অনেক আদর করতে থাকে। কত ফুটফুটে মিষ্টি একটা বাচ্চা, ঠিক আমার মালার মতন দেখতে। না জানি কোন বাবা মায়ের কষ্টের ধন এইভাবে পাতিলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। হয়তো তাদের কষ্টে বুকটা ফেটেই যাচ্ছে এই বাচ্চার জন্য। আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটা প্রাণে বেঁচে গেছে। ওমা, ভালোই হয়েছে। আল্লাহ আমাকে একটা বোন দিয়েছে। আমি এখন থেকে এই বোনের সাথে খেলা করব। আমি অনেক খুশি হয়েছি মা। শেফালি বোন, আমাদেরকে একটু তোদের বাড়িতে জায়গা দেস না? তোদেরকে আমরা কত অবহেলা করেছি। আমরা যে এই বন্যার পানিতে মরে যাব। আমাদের ঘরবাড়ি সব তলিয়ে গেছে। আমাদেরকে একটু সাহায্য কর না বোন। কেন ভাবি, তোমরা না আমাদেরকে কত কথা শোনালে, কত পাগল বলে অবহেলা করলে? এখন কেন এই পাগলের কাছে এলে? দেখলে তো, আজকে তোমাদেরকে আমাদের এই কলা গাছের বাড়িতে আসতে হলো। আমরা যেটা বানিয়েছি সেটা গ্রামের ভালোর জন্যই বানিয়েছি। হয়েছে, আর পানির মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে না। চলে এসো আমাদের এই কলা গাছের ভাসমান বাড়িতে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।
এরপর পরই তার জাদু শক্তিতে ঘরের চালে সোনারু সাধারণ আমের গাছ এনে দেয়। দাঁড়া, এক্ষুনি আমি তোকে শাস্তি দিচ্ছি। এই নে, তুই শাস্তি ভোগ কর। ওরে বাবা রে, ওরে মা রে, এ তো দেখছি জাদুর সোনার আমের গাছ। মা মালা, আমি কাজে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস। আমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসব। আকাশের যে অবস্থা দেখছি, যে কোনো সময়ই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। মা, বৃষ্টি হবে? আমার তো তাহলে অনেক ভয় করবে। বাড়িতে তাহলে একা একা কি করে থাকবো? আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা, একা থাকতে তো আমার ভীষণ ভয় লাগবে। তোকে আমার সাথে কিভাবে নিয়ে যাব বল? ম্যাডাম যে তোকে সাথে করে নিয়ে গেলে অনেক রাগ করবে। বৃষ্টি শুরু হলে তুই দরজা জানালা দিয়ে বসে থাকিস, তাহলে আর কোনো ভয় করবে না মা। আমি এখন যাই মা, আমার যে কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। বৃষ্টি শুরু হলে তো আবার কাজেও যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি কাজে যাও, আর কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো। আমি তোমার জন্য কিন্তু অপেক্ষা করব। কি রে শেফালি, রোজ রোজ এইভাবে দেরি করে কাজে আসলে কিভাবে চলবে বলতো? তোকে কি এই টাকাটা এমনি এমনি দেই নাকি? কাজের জন্যই তো দেই। শোন, আজকের পর থেকে তোকে আর কাজে আসতে হবে না। আজকের কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি চলে যাবি। তোকে আর আমার বাড়ি কাজে আসতে হবে না। আমি অন্য কাজের লোক ঠিক করে রেখেছি। ম্যাডাম, এইভাবে কেন বলছেন? আর আমি কোথায় দেরি করে কাজে আসলাম? আমি তো সঠিক সময়ে কাজে আসলাম। এইভাবে যদি কাজ থেকে বের করে দেন, তাহলে আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে কীভাবে থাকবো? কি খাবো আমরা? আমাদেরকে যে না খেয়ে মরতে হবে। আরে শেফালি, এত বেশি কথা বলিস না তো। তোরা খেয়ে থাকবি নাকি না খেয়ে থাকবি, সেটা দেখার দায়িত্ব কি আমার নাকি? আমি নতুন কাজের লোক রেখেছি, তাও আবার অনেক কম টাকায়। কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। আর এত কথা না বলে এখান থেকে যা তো দেখি। আমার আর এত কথা ভালো লাগছে না। ম্যাডাম যে আমাকে কাজ থেকে অকারণেই বের করে দিল। এখন আমাদের কি হবে? মেয়েটাকে নিয়ে কোথায় যাব? এমনিতে বৃষ্টি বাদলের সময়, এখন আমাকে কে কাজ দিবে? কোথায় গেলে কাজ পাবো আমি? এখন আমার ছোট মেয়েটাকে নিয়ে কী করে থাকবো? কি খাবো আমরা? কি করে চলবো? হে সৃষ্টিকর্তা, তুমি আমাদেরকে একটা পথ দেখাও। মা, তুমি চলে এসেছো? মা জানো, অনেক বৃষ্টি হয়েছিল, আর সাথে বিদ্যুৎও চমকাচ্ছিল। আমি খুব ভয় পেয়েছিলাম মা। ও মা, তোমার কি হয়েছে? আমি সেই কখন থেকে একা একাই কথা বলে যাচ্ছি, তুমি কিছুই বলছো না। কাজ থেকে আসার পর থেকেই তুমি মন খারাপ করে আছো। কি হয়েছে মা, আমাকে বলো না। মারে, মন খারাপ করে আর কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। আমাকে যে ম্যাডাম কাজ থেকে বের করে দিয়েছে রে মা। এখন আমি আবার কোথায় কাজ পাবো? এমনিতেই বৃষ্টি বাদলের সময়, নতুন করে কোথায় কাজ পাবো বলতো? এখন যে আমাদের মা ও মেয়েকে না খেয়েই থাকতে হবে, এই চিন্তায় আমার মাথাটা কাজও করছে না রে মা। কি যে হবে কিছুই বুঝতে পারছি না। মা, তুমি কোনো চিন্তা করো না তো, আল্লাহ তাআলা ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। ও মা, আমি এখন তুলিদের বাড়ি যাচ্ছি খেলা করতে, তাড়াতাড়ি চলে আসবো। একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, এখন তুই খেলতে যাবি? থাক মা, আজকে আর যাওয়া লাগবে না। ও মা, আমি তো বৃষ্টির জন্য সারাদিন ঘর থেকেই বের হতে পারিনি, খেলতেও যেতে পারিনি। এখন তো বৃষ্টি থেমে গেছে, যাই না মা, একটু খেলে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে সন্ধ্যার আগেই কিন্তু চলে আসবি। তুলি, তুই কি করছিস রে? আম খাচ্ছিস? এই আমগুলো খেতে বুঝি অনেক মজা? হ্যাঁ রে মালা, আমি আম খাচ্ছি। আমার মা বাজার থেকে আম কিনে এনেছে। জানিস মালা, এই সময়ে না আমের অনেক চাহিদা, এই জন্য আমের অনেক দাম। মা বলেছে এখন যারা আম বিক্রি করছে তাদের নাকি অনেক লাভ হচ্ছে। মা বলেছে আমাদের জমিতে নাকি আমের চাষ করবে। তুলি, তুই সত্যি কথা বলছিস? তাহলে আমিও আমার মাকে বলবো আমাদের যেটা জমি আছে সেখানে আমের চাষ করতে। কিন্তু বীজ কোথায় পাবো? আমরা তো অনেক গরিব, আম কিনেও খেতে পারবো না। আমাদের যে এত টাকা নেই বীজ কিনে আনার মতো। এখন আমি বীজ কোথায় পাবো আম চাষ করার জন্য? মালা, আমি যে আম খেয়েছি সেই আমের বীজগুলো
এখানে আছে। তুই এক কাজ কর, তুই এইগুলোই নিয়ে যা, তুই এইগুলো নিয়ে রোপণ করে দিস। ঠিক আছে তুলি, তোকে অনেক ধন্যবাদ রে আমাকে বীজ দিয়ে সাহায্য করার জন্য। এরপর মালা সেই বীজগুলো নিয়ে বাড়িতে চলে আসে। ও মা, মা দেখো না আমি কি এনেছি। দেখো, আমের বীজ। তুলি আমাকে বলল এখন নাকি আমের অনেক দাম। মা, আমি এই বীজগুলো নিয়ে এসেছি আমাদের জমিতে রোপণ করব বলে। আর আমগুলো বড় হলে বিক্রি করব। আমাদের আর কোনো অভাব থাকবে না মা। তোমাকে আর অন্যের বাড়িতে গিয়ে কাজ খুঁজতে হবে না কষ্ট করে। মারে, তোর বুদ্ধিটা তো ভালোই, কিন্তু এই বৃষ্টি বাদলের দিনে সকল মাঠঘাট তো পানিতে ডুবে গেছে, আমাদের জমিটাও যে পানিতে তলিয়ে গেছে। এখানে কিভাবে বীজগুলো রোপণ করবি রে মা? ও মা, আমি একটা বুদ্ধি পেয়েছি। সবখানে পানি তো কি হয়েছে, আমাদের ঘরের চাল তো খালি পড়ে আছে। আমি ঘরের চালে আমের বীজগুলো রোপণ করব। কি বলছিস রে মালা? ঘরের চালে আমের চাষ করবি? ঘরের চালে কি আমের ফলন ভালো হবে রে মা? ও মা, একবার রোপণ করেই দেখি না কি হয়। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যখন এত করে বলছিস তাহলে একবার চেষ্টা করেই দেখ কি হয়। এরপর মালা ঘরের চালে আমের বীজগুলো রোপণ করে দেয়। আহারে, অসহায় মেয়ে মালা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আমের চাষ করার জন্য কতই না কষ্ট করছে। আমার যে ওর জন্য ভীষণ মায়া লাগছে। আমি বরং আমার জাদু শক্তি দিয়ে ওদের ঘরের চালের বীজগুলো থেকে সুন্দর সুন্দর আমের গাছ এনে দেই, তাহলে যে ওদের মুখে একটু হাসি ফোটাতে পারবো। এরপর পরই তার জাদু শক্তিতে ঘরের চালে সোনারু সাধারণ আমের গাছ এনে দেয়। মা, ও মা, দেখেছো আমাদের ঘরের চালে সেই আমের বীজ থেকে কত সুন্দর সোনার আমের গাছ হয়েছে। আর গাছে কত সুন্দর সুন্দর সোনার আমও ধরেছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। সৃষ্টিকর্তা মনে হয় এতদিনে আমাদের উপর মুখ তুলে চেয়েছেন। আমি এক্ষুনি এখান থেকে কিছু সোনার আম নিয়ে সোনার দোকানে বিক্রি করে আসি, আর তোর জন্য ভালো মন্দ খাবারও কিনে নিয়ে আসবো। এরপর শেফালি সোনার দোকানে সোনার আমগুলো বিক্রি করে মালার জন্য অনেক খাবার কিনে নিয়ে আসে। আর এইভাবে সোনার আম বিক্রি করে তাদের সংসারটা খুব ভালো করে চলতে থাকে। আর তাদের এই সোনার আমের কথা গ্রামের সবাই জেনে যায়। শুনলাম শেফালিদের ঘরের চালে নাকি সোনার আমের গাছ হয়েছে। এই কারণেই বুঝি শেফালি আর আমার কাছে কাজের জন্য আসে না। কিন্তু কীভাবে এই সোনার আমের গাছ হলো সেটা তো আমাকে জানতেই হবে। আর যদি সত্যি সোনার আমের গাছ হয় তাহলে আমি সবগুলো সোনার আম চুরি করে নিয়ে আসবো। তারপর দেখব এই শেফালির এত দেমাক আসে কোথায় থেকে। আরে আরে, এই তো ঘরের চালে তো দেখছি সত্যি সোনার আম। কথাটা তো একদমই সত্যি। যাই হোক, আর দেরি না করে এক্ষুনি আমি সবগুলো সোনার আম চুরি করে নিয়ে যাব। দুষ্টু কাকুলি, তুই তো অনেক লোভী। তুই শেফালিকে অকারণে কাছ থেকে তাড়িয়ে দিয়েছিলি, এখন কি না আবার ওদের সোনার আমগুলো চুরি করতে এসেছিস? দাঁড়া, এক্ষুনি আমি তোকে শাস্তি দিচ্ছি। এই নে, তুই শাস্তি ভোগ কর। ওরে বাবা রে, ওরে মা রে, এ তো দেখছি জাদুর সোনার আমের গাছ। সোনার আম, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো গরিবদের সাথে খারাপ ব্যবহার করব না। আমি সবসময় ওদেরকে সাহায্য করব। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।